এত বছর পরে এসে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি সেনাঘাঁটি ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, সেনাঘাঁটি নির্মাণ করতেছে। প্রথমে হলো নির্মাণ করতেছে না বিপুল, সেনাঘাঁটি ওরা করে ফেলছে। তারা 3টা ভিত্তিপ্রস্তর বলছে না, তারা এটা হলো শিলিগুড়ি করিডোর এলাকাটা। একটা হলো আসামের বামুনি এলাকায়, আরেকটি হলো বিহার বাংলা যে ওদের রাজ্য যে আছে সেই সীমান্তের কাছাকাছি কৃষ্ণগঞ্জে, এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকা। এই 3টা, একটা হলো আসামের বামুনি, বিহার বাংলা সীমান্তের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকার 3টা নতুন ঘাঁটি নির্মাণ করেছে। এটা অনেক আগে থেকে আপনার অনুষ্ঠানে আমি বলছিলাম যে ওরা ওদের সেনানায়করা বা সমবিদরা যেন আয়সা তাদের জন্য গ্যারিসন করার পাশাপাশি তাদের জন্য পর্যন্ত আলাদা অফিস করছে, যেন আর্মি চিফরা বা এয়ার চিফরা এরা এসে আসতে পারে বসতে পারে, কমান্ডে থাকতে পারে। সেই জন্য এটা কিন্তু আমাদের আপনার ইয়েতেই আমি অনেকবার বলেছি, সেটা তারা আপনি অনেকবার বলেছেন এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ার কারণে অনেক সেনা সদস্য, যেহেতু গ্যারিসন 3টা গ্যারিসন হচ্ছে, অনেক সদস্যদের ওখানে উপস্থিত ছিল। এটা আর কি আমার না এলাকা থেকে গুজবটা ছড়িয়েছে যে বাংলাদেশ 62 কিলোমিটার নিয়ে গেছে। আসলে এলাকাটা জুড়ে ওই পুরা আসাম, বিহার বাংলা, পশ্চিমবঙ্গ, মানে এই এরিয়াটার মধ্যে ওই করিডোর ঘিরে আর কি, করিডোরের মধ্যে যাতে ইমিডিয়েটলি তারা ভারত সেনা মোতায়েন করতে পারে, সেই জন্য তারা এই 3টাটি তারা নির্মাণ করছে। সেটারই একটা ঘাঁটি কালকে তাদের পূর্বাঞ্চলীয় কমান্ড, ইস্টার্ন কমান্ড, যেটা বাংলাদেশ সহ এইসব এলাকাগুলোতে যারা যিনি কমান্ড আছেন, মানে বাংলা সীমান্ত সহ সবকিছুতে ইস্টার্ন কমান্ড, মানে আপনার তো মনে আছে আমাদের এখানে ইস্টার্ন কমান্ডের ইয়েই তো আসছিল যে ইস্টার্ন জেনারেল অরোরা আসছিল তো ইস্টার্ন কমান্ডের, হ্যাঁ, যার কাছে নিয়াজি আত্মসমর্পণ করেছে। সেই ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি তিনি চোপড়া ঘাঁটি, যেটা এই যে দিনাজপুর জেলার যেটা চোপড়া ঘাঁটি, যেটা সে চোপড়া ঘাঁটি তো নিয়ে আসছে না, এবং সেখানে মোতায়েনদের সেনা সদস্যের দেখা করছেন। এই ছবিটাই আপনি দেখতে পেয়েছেন, বেসিক্যালি এই ছবিটাই আসছে। আর বাকি এবং এখানে ওনার সবচেয়ে বড় জিনিসটা হলো, যেটা খেয়াল করা না, শুধু ঘাঁটি নির্মাণ, ঘাঁটি এটা নিয়ে ব্যস্ত, কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে যেটা গেছে সেটা উনি সবাই সতর্ক থাকতে বলছেন। মানে এই সেনা সদস্যরা শুধু গ্যারিসনে নরমালি থাকা বলে না, এরা অন অ্যালার্ট। এটাই হলো এই ইয়েটার সবচেয়ে, উনি ওখানে ওই নির্দেশটাই দিয়েছেন যে এই 3টা ঘাঁটিতে সেনা সদস্যরা অন অ্যালার্ট থাকতে হবে, কারণ তারা যে কোনো সময় এখানে হস্তক্ষেপ করতে পারে, এবং যত গ্যাপ আছে প্রত্যেকটা জায়গাতে নজরদারির জন্য তারা করছে, চৌকি বসাইছে, তারপরে যাতে ইমিডিয়েট অ্যাক্টে যেতে পারে, রিয়াক্ট করতে পারে, রিয়াক্ট দুইটাই করতে পারে, সেটার জন্য তারা সব রকমের এটাকে তারা যেটা মানে আপনি যেটা বললেন চিকেন নেক আর কি, শিলিগুড়ি করিডোর ওই এলাকা ওইটা যতগুলো রাজ্য এর মধ্যে আছে, প্রত্যেকটা রাজ্যের পয়েন্টে থাকে। এবং এইটার সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ এই 3টা দিক হলো যে ভারতের সেনাবাহিনী ইস্টার্ন কমান্ড থেকে যেটা জানানো হচ্ছে, এই করিডোর এলাকায় যে ঘাঁটিগুলি করেছে, এই ঘাঁটিগুলো শুধু যে এই ঘাঁটি দিয়েই তারা শক্তিশালী তারা না, এই ঘাঁটিগুলো এরা আরো কয়েকটা জায়গা থেকে তারা সহায়তা পাবে। সেই কয়েকটা জায়গা হলো কি, সরাসরি তারা পাবে হলো মণিপুর থেকে সহায়তা পাবে, তারপরে হলো আরেকটা কি যেন বলছে, আরেকটা কি যেন বলো, যেটা ভারতের সিকিম থেকেও তারা থেকেও সহায়তা পাবে। সো এটা শুধুমাত্র 3টা ঘাঁটি না, পুরো অঞ্চলে আরো যে কয়টা ঘাঁটি আছে, প্রত্যেকটা ঘাঁটির সাথে এটা দ্রুত লিঙ্ক হওয়ার মতো, তারা দ্রুত অ্যাকশনে যাওয়ার জন্য। কেন বলা হচ্ছে? কারণ বলা হচ্ছে যে চিকেন নেক ইন্ডিয়ার, ভারতের অতি গুরুত্বপূর্ণ একটা স্থান, যেটাকে ভারত অন্য কোনো অঞ্চলের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, এবং এটা নিরাপত্তার জন্য তারা এই ঘাঁটিগুলো করেছে, এবং অন্যান্য ঘাঁটির সাথে তারা সমন্বয় করছে, এবং যোগাযোগ ব্যবস্থাটাও গড়ে তুলেছে। এবং 7 সিস্টারের সঙ্গে যাতে দ্রুত কানেক্টিভিটি করা যায়, এইসব ক্ষেত্রে এইসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বোধহয় এই বিষয়টা। আরেকটা বিষয় আছেই তাদের, আরেকটা বিষয় আপনি খেয়াল করছেন কিনা, এই যে রিপোর্টে যেটা রিপোর্ট যেটা করছিল দ্য টাইমস অফ ইন্ডিয়া, যে রিপোর্ট করছিল, সেখানে তারা বলছে যে আগে এই
ঘাঁটি ছিল, মানে সেনা যে ইয়েটা আছে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ছিল। এখন এটা একদম নিকটে 30 কিলোমিটারের মধ্যেই এই ঘাঁটিগুলো স্থাপন আমি তো করা হয়েছে। সেটা এখন এটা তো 30 কিলোমিটার না 20 কিলোমিটার, সেটা চাইতে বড় কথা হলো তারা পুরো সীমান্ত জুড়ে এখন পুরো বলছেন নিশ্ছিদ্র, মানে এবং সতর্ক অবস্থা, নিশ্ছিদ্র এবং সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তার মানে কি তারা কোনো থ্রেট পেয়েছে, আমাদের সীমান্ত থেকে তারা কোনো থ্রেট পেয়েছে, অথবা ওই পাশে মানে নেপালের ওই পাশ থেকে যে চীনা সীমান্ত আছে সেখান থেকে কোনো থ্রেট আছে, কোনো না কোনো থ্রেট আছে তাদের। এটা থ্রেট মনে করে তারা ইমিডিয়েট গত 4 মাসের মধ্যে কিন্তু তারা এই ব্যবস্থাটা নিয়েছে এবং বলা হচ্ছে এইসব অঞ্চলকে ঘিরে বিভিন্ন জায়গায় যে বিমান ঘাঁটিগুলো, যেটা আমরা জানি না, যে বিমান তাদের যে এয়ার স্ট্রিপ বলে, যে এয়ার স্ট্রিপ গুলো তারা সক্রিয় করেছে। একেবারে এই বিষয়ে অনেকে কমেন্ট করছেন। তার আগে আমি এই রিলেটেড একটা বিষয়ে কথা বলি। রিলেটেড এই কারণে যেহেতু রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি সর্বভারতীয় গণমাধ্যম নেটওয়ার্ক 18 এডিটর ইন চিফের সঙ্গে গ্রুপের নেটওয়ার্ক 18 গ্রুপের এডিটর ইন চিফের রাহুল যোশী, তার সঙ্গে এটার নাম হলো নিউজ 18। আচ্ছা, নিউজ 18 রাহুল যোশীর সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন শুক্রবার। আর তিনি বাংলাদেশ ভারত দ্বন্দ্বের টেনে বলছেন যে বাংলাদেশ ভারত কখনো এই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না। তবে প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্টতই বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, যদিও আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য রাখি। নয়াদিল্লি কখনোই বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই মন্তব্য করেন তিনি যেন ভাবনা চিন্তা করে কথা বলেন। আপনার নিশ্চয়ই মনে আছে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের যে সাইড বৈঠকে মোদি সাহেবকে যখন বৈঠক হয়েছিল মোদি সাহেব সতর্ক করেছিলেন। আজকে রাজনাথ সিং এই প্রথম এই 15 মাসের মধ্যে তিনি প্রথম কথা বললেন যে মোহাম্মদ ইউনূসকে যেন সতর্ক। এটা নিয়ে আপনি মিলিটারি এক্সপার্ট বা মিলিটারি স্ট্র্যাটেজিস্ট কারোর সাথে কথা বলা উচিত আমার মনে হয়, কারণ রাজনাথ সিং এর মন্তব্যটা কিন্তু খুব, আমি মনে করি এটা আমি এটা পর্যালোচনা করার মতো, বাট ইট ইজ এ সিরিয়াস থিং, একদম সাহসী নইলে এটা। ওই যে যিনি গেছেন যে সতর্কতা, অনেক বেশি সিরিয়াস হলো রাজনাথ সিং এর কথা, এবং এটা সরকারকে সতর্ক করা হয়েছে। সরকারকে সতর্ক করার পরে আমাদের তরফ থেকে কি আসলে ইয়েটা কি, রিয়াকশনটা কি, অ্যাকশনটা কি, সেটা জানা আমার মনে হয় আপনি কালকে যদি আপনার কোনো অনুষ্ঠানে কোনো মিলিটারি স্পেশালিস্টকে আনতে পারেন, সে বলতে পারবে, বা পররাষ্ট্রনীতি যারা নিয়ে রিপোর্ট করে তাদের কিন্তু জানতে পারেন, তারা ডিটেইল বলতে। আমি শিওর যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়ে একটা রিয়াকশন দিবে। এটা রিয়াকশন না দেওয়ার কোনো উপায় নেই, কারণ এখানে সরকার প্রধান নিয়ে মন্তব্য করা হয়েছে বা সরাসরি এবং এটা কিন্তু আমি আজকে আপনার হচ্ছে সিরিয়াস ব্যাপার। সো ঘাটির সাথে এটা মেলানো যাবে কিনা এটা আমি জানি না। রাজনাথ সিং এর এই ইন্টারভিউটা এটা খুবই গুরুত্ব বহন করে বাংলাদেশ ভারত সম্পর্কের নিয়ে। একই সঙ্গে আপনি দেখেন আমাদের শেখ হাসিনা কিন্তু একই দিন যে এটা প্রকাশিকাতে বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হিস্টোরিক এবং খুবই গুরুত্বপূর্ণ। সো সেখানে কোন রকম ঝামেলা হয়েছে কিনা এটা একমাত্র আপনার পররাষ্ট্র বিষয়ক রিপোর্টাররা বা পররাষ্ট্র বিষয়ক এক্সপার্টরা বলতে পারবে, কি কি জায়গায় প্রবলেম হতে পারে, কি কি জায়গায় এটা নিয়ে আলোচনা হতে পারে আমার মনে হয়। বাট দেয়ার ইজ সাম প্রবলেম, এটা আপনি বলতে পারেন, আপনি এটাই বলতে পারেন দেয়ার ইজ সাম প্রবলেম। যাক, একেবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করলাম। এটা আমার আসলে মনে হয়েছিল এটা একটু উঠানো দরকার, আলোচনা করা দরকার। আমার কাছে মনে হয়েছে কি এটা খুবই কি বলে খুবই যে রাজনাথ সিং এর মতো লোক বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলছেন কথা বলার সময় যেন তিনি বুঝে শুনে কথা বলেন। মানে এমন একদিন যেদিন উনি ওনার বাহিনী যায় বা যে ঘাঁটি 3টা ঘাঁটি তারা মানে মোটামুটি কার্যকর করে দিচ্ছে, মানে একেবারে ওখানে বাহিনী প্রধান পূর্বাঞ্চলীয় কমান্ড প্রধান আরসি তিওয়ারি, লেফটেন্যান্ট কমান্ডার আরসি তিওয়ারি, হ্যাঁ তিনিও কথা বলেছেন সেখানে। লেফটেন্যান্ট জেনারেল, হ্যাঁ লেফটেন্যান্ট জেনারেল, আমি লেফটেন্যান্ট জেনারেল বলছি, লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি বৃহস্পতিবার এই ঘাঁটির ভিত্তিপ্রস্তর, মানে 2টা ঘাঁটি উদ্বোধন হয়ে গেছে আগে, আর একটা ঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এখানে একজন কমেন্টও করছেন, আমি তার কমেন্ট বলছি ভিত্তিপ্রস্তর স্থাপন না, এটা কর্মকাণ্ড শুরু করেছে একেবারে 3টারই কর্মকাণ্ড, আপনি বলছেন 3টারই কর্মকাণ্ড। হ্যাঁ, এটা এই যে ভারতীয় ইয়া থেকে এটা 3টাই মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি, অত্যন্ত অল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং চালু করার জন্য তাদের
উদ্যম ও পেশাদারিত্বের প্রশংসা করেন। একেবারে। ও আচ্ছা, স্থাপন এবং চালু করার জন্য, রাইট, এক পরিষ্কার। যে আমি হয়তো এটা যারা কনভার্ট করছে এরা হয়তো এখানে কোনো কারণে মিস করছে কোনো কিছু, যারা কনভার্ট করছে। যাকে টাইমসের উদ্ধৃতি দিয়েই রিপোর্ট করছিল একটা পত্রিকা, আমি সেখান থেকে নিয়েছিলাম, পত্রিকার নাম বললাম না, বাংলাদেশের বিখ্যাত পত্রিকা। পরে আলোচনায় যাই, ইলন মাস্ক না ট্রাম্প নিয়ে আলোচনা, ট্রাম্প নিয়ে আলোচনা করি, পরে ইলন মাস্কের কথা বলবো। ট্রাম্পের ক্ষমতায় কি টান পড়লো নাকি? এই যে শাটডাউন টাটডাউন সব মিলাইয়া তার সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে উনি সব জায়গায় হাত দিচ্ছেন, কিন্তু কোনো জায়গায় সফল হতে পারতেছেন না। জামাতের লেজ এরকম আটকা পড়ছে, ট্রাম্পের লেজে হঠাৎ করে কেন জানি আটকা, কয়দিনের জন্য আটকা তা জানি না, তবে লকডাউনে তো অনেকদিন ধরে ট্রাম্পের লেজ আটকানো আছে। কিন্তু ট্রাম্প ট্যারিফ নিয়ে যে গেমটাতে গেছে, সেখানে তো সারা দুনিয়াতে সে ধরেন সে পুতিনের সাথে কোনো সেটেলমেন্টে যেতে পারলো না, সে ভারতের সাথে কোনো সেটেলমেন্ট, মোদির সাথে কোনো সেটেলমেন্টে যেতে পারলো না, সে শীর সাথে কোনো সেটেলমেন্টে যেতে পারলো না, এখন তো দৃশ্যত কোনো সেটেলমেন্টে যেতে পারেনি। সো সে আসলে দেশের ভিতরে এখন হচ্ছে কি জানেন, এই অবস্থার মধ্যে ভারত এই একটা সার্কিট কোর্ট, মানে ওদের উচ্চ আদালত বলতে পারেন, এটা সার্কিট কোর্ট ট্রাম্পের জরুরি আইন দিয়ে যে ট্যারিফের যে ইয়েটা করতেছে, যে সামঞ্জস্যপূর্ণ বা ট্যারিফ সে নতুন ঘোষণা দিচ্ছে, এইটা এই জরুরি অবস্থা আইনের সাথে সঙ্গতি রেখেছে যে ঘোষণা, এই ক্ষমতা তারা আছে কি নিয়ে কোশ্চেন করেছে। প্রথম কিন্তু ট্রাম্পের ক্ষমতা নিয়ে কোশ্চেন করা হলো। সো ট্রাম্পের কিন্তু আসলে লেজ একটু মামদানি, নিউ ইয়র্কে তারে এক ধরনের একটা ধাক্কা মারছে, বাইরে পুতিন মারছে, ওদিকে সি মারে, এদিকে শুধুমাত্র নেতানিয়াহুকে সে নিয়ন্ত্রণ করতে পারছে। এর বাইরে কিন্তু ট্রাম্পের অবস্থা খুব মানে একটু নিয়ন্ত্রণ। আর দেশের ভিতরে বেতন দেওয়া নিয়ে ঝামেলা পড়ে গেছে, এখন তো বিভিন্ন জায়গা থেকে সে ধার করতে করে বেতন দিচ্ছে। সো আসলে ট্রাম্প একটু ইয়ের মধ্যে একটু ঝামেলায় পড়ছে। এখন দেখেন 2 দিন ধরে দেখেন ট্রাম্প তারপরেও তার উচ্চবাচ্য কিন্তু কমে নেয়, 2 দিন ধরে একটু কমেছিল, কিন্তু আজকে আবার সে আবার উচ্চবাচ্য করে সে আবার দাবি করছে ভারত এবং পাকিস্তানের, এবার সে দাবি করছে 8 খান জাহাজ ফেলায় দেওয়া হয়েছিল। এর আগে 7 খান বলে একটা ধাক্কা খেয়েছে, এখন আবার বলেন 7 খান না, এবার 8 খান। ভারত পাকিস্তানের যুদ্ধে ওই যে পাটগ্রামের ইয়েতে 8টা যুদ্ধ জাহাজ ফেলায় দেওয়া, সে নতুন দাবি করে বসছে। এখন জানি না ভারত কিভাবে রিয়াক্ট করে, ভারত এখন পর্যন্ত কোনো রিয়াকশন জানাই নাই, যে বা পাকিস্তানে বলে নাই, পাকিস্তান তো বলে না, পাকিস্তান তো দাবি করতে দেখে যে 8 খান ভারতের ফেলানো হয়েছে। তারা সবসময় এই দাবি করে, সত্য মিথ্যা পরের কথা, দাবি করেই যায় একের পর এক। তাইলে ট্রাম্প বেশ জটিলতায় আছে, পড়ছে অনেক, বেশ জটিলতায় পড়েছে। সে আবার এরকম, সে হলো এরকমই নেতা, সে ঝগড়া ডেকে আনে, তারপর ঝগড়া সমাধান করে। তার ক্যারেক্টারটাই হলো সে ঝগড়া বাধায় দিবে, বাধায় দিয়ে আবার ঝগড়া সমাধান করে। এখন সে কিভাবে সমাধান করবে আমি জানি না, বাট সে তার ক্যারেক্টারটাই এটা। একজনের মধ্যে টাকা দিয়ে সে কিন্তু ওখানে মাঝখানে বসে আবার মধ্যস্থতা করে, মানে চুরকে কয় চুরি কর, গৃহস্থ কর সজাগ থাক, কইরা পরে মাঝখানে গিয়ে আমার মধ্যস্থ করে। এমনি ভেনিজুয়েলার উপর দিয়ে কি যাবে, পাইলো না তো সে। সেটাই না, শান্তি নোবেল কেমনে পাবে? নিশ্চয়ই শান্তি কমিটি শুনতে পেয়েছে ভেনিজুয়েলা আক্রমণ করবে, এই জন্য আগে থেকেই বুঝে ফেলছে শান্তি মানে শান্তি কমিটি টের পেয়েছে বাংলাদেশে একটা শান্তি কমিটি ছিল, এদের আকাম আছে অনেক। এখন এই আকাম করে আরেকটা আকাম করে এই শান্তি কমিটির বারবার শান্তি কমিটির নাম আসে। বাংলাদেশে একটা শান্তি কমিটি ছিল না, গ্রামে গঞ্জে সব জায়গায়। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, ওই যে ট্রাম্পেরই যে শাটডাউনের কারণে তো অনেক বিমানবন্দরও চলে গেছে, অভ্যন্তরীণ সংকট তো ব্যাপক যাচ্ছে তার। ওই যে বেতন দিতে না পারলে তো অভ্যন্তরীণ সংকট হবে না, আপনি বেতনটা তো দিতে হবে। আপনি ওখানে এমন অবস্থা দাঁড়াচ্ছে যে ওরা যে বিভিন্ন জনকে, তাদের যে গোষ্ঠীগুলো আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে কিন্তু সবজি কেনার ক্ষেত্রে এক ধরনের সাপোর্ট দেয়, এটাও বন্ধ হয়ে গেছে। একদম। আমি আরেকটা বিষয়ে যেতে চাই, ইলন মাস্ক সম্পর্কে একটু বলি, তারপরে আমরা ওই পর্ব শেষ করে এন্ড্রুতে আসবো। ইলন মাস্ক ট্রিলিয়নার হয়ে গেলেন, প্রথম ট্রিলিয়নার নাকি? এটা আপনি জানেন, এটা পৃথিবীতে প্রথম একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠান দ্বারাই আগামী 10 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন পাবে, যদিও ক্যাশ পাবেন না, 700 কত বিলিয়ন, 767 বা 37 বিলিয়ন উনি ক্যাশ পাবেন, আর বাকিটা চলে যাবে হলো টেলসার অ্যাকাউন্টে, মানে তারই তাকে 10 বছর এটা দেওয়া হবে, বিনিময়ে উনি অনেক কিছু করতে হবে তাকে, এইটা বসে থাকলে হবে না, সেটা আবার ঠিক। তারা বলছে যে আবার তাকে যদি না দিত তাহলে সে নিজেকে উইথড্র করার মতো হুমকি দিচ্ছিল।
এই জন্য শেয়ার হোল্ডাররা, এটা আরেক ট্রাম্প, ট্রাম্পের বন্ধু বলে কথা তো। সে হুমকি দেওয়ার পরে শেয়ার হোল্ডাররা শেষ পর্যন্ত 75% শেয়ার হোল্ডার তার দাবি মেনে নিচ্ছে। এখন তাকে $1 ট্রিলিয়ন দেওয়া হবে আগামী 10 বছরের মধ্যে, এবং 700 ক্যাশ পেমেন্ট করা হবে। ক্যাশ মানে কি, তার অ্যাকাউন্টে ওই টাকাটা, বাকিটা হলো টেলসার অ্যাকাউন্টে থাকবে। তবে তার বিনিময়ে টেলসার বেশ কিছু নতুন প্রোডাক্ট তাকে মার্কেটে আনতে হবে। যেমন ধরেন ওই যে ড্রাইভারবিহীন গাড়ির উৎকর্ষ আরো সাধন করতে হবে, কারণ তার ড্রাইভারবিহীন গাড়ি ক্ষেত্রে কয়েকটা ঘটনা ঘটেছে। ড্রাইভারবিহীন গাড়িগুলো অনেক জায়গায় সিগন্যাল ঠিক মতো মানে নাই, কয়েক জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটাইছে, এগুলো ঘটাইছে। তো এগুলা থেকে মুক্তি নিয়ে একেবারে ফুল প্রুফ টেলসা মানে এই গাড়ি, ড্রাইভারবিহীন ইলেকট্রিক গাড়িগুলি, ইভিগুলি আনতে হবে, এবং সারা বিশ্বময় তাকে এটা মার্কেটিং করতে হবে। সেই মার্কেটিংয়েও তার একটা সাফল্য থাকতে হবে। সেই সাফল্যের বিনিময়ে কিন্তু এই টাকাটা পাবে। তবে পৃথিবীতে প্রথম ট্রিলিয়নিয়ার হিসাবে আবির্ভূত হলেন ওনার ওনার সম্পদ বলেন $400 কত বিলিয়ন। 700 এত পাইলে তো এমনিতেই উনি চলে যাবেন। আর এই ফাঁকে তো আরো অনেক লাভটা হবে না, শেয়ার বাজার বহু কিছু হবে। আরেকটা বিষয় আলাপ করি, প্রিন্স অ্যান্ড্রুর ইয়ে তো কেড়ে নেওয়া হয়েছে পদক, তাই না? নিশ্চয়ই আপনি এটা নিয়ে একটু বলবেন, দর্শকরা নিশ্চয়ই জানবে। শেইসা চৌধুরী একটা প্রশ্ন উত্তর দেন, যেটা ওইটা বলবো অ্যান্ড্রুটা। ঘাটিগুলো বাংলাদেশে জায়গা করা হয়েছে, প্লিজ এই গুজব ছড়াবেন না প্লিজ। আই টেল ইউ, দিস ইজ নট রিয়েল, দিস ইজ নট। যারা আপনাকে ইনফরমেশন, এটা বাংলাদেশের মাটিতে না, এটা ভারতের মাটিতেই হয়েছে। ওই করিডোর ঘিরে এটা হয়েছে, সেটা বাংলাদেশের মাটিতে হয় না। গুজব ছড়ায় না। গুজব ছড়ালে হয়টা কি ভাই, আপনাকে অনুরোধ করি, গুজব আজকে আপনি যেমন কনফিউজড হবেন, আপনার সাথে আরো 10 জন মানুষ কনফিউজড হবে। কনফিউজড হয়ে গসিপ হবে। গসিপ কি হবে, দেশটা, আমাদের দেশটা নিয়ে আমরা ঝামেলায় পড়বো। তো সেই আমরা নিজেদের দেশ নিয়ে নিজেরা, আমরা নিজেদের দেশ কেন, আমাদের দেশ ভারত নেবে কেন? ভারতের বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারত নেবে না, ভারতের 1 ইঞ্চি মাটিও আমরা চাই না। তো আমরা কেন এটা? আর এই কথাগুলো হয়টা কি ভাই, আপনাকে ইয়ে করি যে এই কথাগুলো এত দ্রুত ছড়ায়, মানে এত দ্রুত ছড়ায় যে আপনি নিজেই এটা সামাল দিতে পারবেন না। আপনার নিজেই মনে হবে ভাই আমি একটা অপরাধ করে ফেললাম। এটা একটা থ্যাংক ইউ। যে আপনি বলছেন প্রিন্স অ্যান্ড্রু, আপনি জানেন প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে তো অভিযোগটা হলো হচ্ছে মানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে তার সম্পর্ক, এবং তাদের সাথে অনাচার, দুরাচার, মানে তার যৌনাচার যেটাই বলে, এগুলো নিয়ে তার বিখ্যাত বন্ধু অ্যাপস্টেইন, ক্রিমিনাল অ্যাপস্টেইনের এর কারণে সে এত বেশি সমালোচিত হয়েছে গত 8-10 বছরে, যে একসময় বলা হতো যে কুইন বেঁচে থাকা অবস্থায় কিন্তু এই জন্য খুবই তাকে তিরস্কার করতাম। কুইন তাকে মানে এই নিয়ে সে বারবার অস্বীকার করলো, শেষ পর্যন্ত অ্যাপস্টেইনের সাথে তার সম্পর্কটা খুব দৃঢ় ছিল। এইটা প্রমাণিত হয়েছে আমেরিকান আদালতে যে হ্যাঁ না তার সাথে, কিন্তু তিনি কোনো অনাচারে ছিলেন কিনা এটা বলা হয়নি। তো এই কয়েকটা গুজব ছিল যে প্রিন্স অ্যান্ড্রু নিজে থেকে, উনি গুজব না, উনি নিজে থেকে বলছিলেন যে উনি তার উপাধি ছেড়ে দিবেন, এই ছেড়ে দিবেন, এগুলো। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল যে কিং চার্লস III তিনি একটা ইয়ে দিয়ে, তার একটা আদেশ দিয়ে প্রিন্স অ্যান্ড্রুর প্রিন্স খেতাবিটা নিয়ে নিন। আরেকটা হলো তিনি নিজের ইচ্ছে, যেটা ওনার আরেকটা তার মা তাকে যেটা দিয়েছিলেন, সেটা হলো কি বলো কি ইয়র্কের যেন কি জানো আরেকটা উপাধি আছে, আচ্ছা কি জানো ওটাকে, ডিউক অফ ইয়র্ক বোধহয়, খুব সম্ভবত সেই উপাধিটাও তার থেকে না। সো এখন থেকে প্রিন্স অ্যান্ড্রু, নো মোর প্রিন্স অ্যান্ড্রু। আমরা প্রিন্স অ্যান্ড্রু না বললে কিছু আসা যায় না, এমনিতেও কিছু আসা যেত না, কিন্তু এক ধরনের শোভন ছিল। কিন্তু সে আর এখন তার নাম হলো অ্যান্ড্রু মাউন্টব্যাটেন। হ্যাঁ, অ্যান্ড্রু সামথিং মাউন্টব্যাটেন, আনপাবলিক হলো আর কি। এবং রাজা, তার ভাই, বড় ভাই রাজা, তাকে তার রাজপ্রাসাদের এরিয়া থেকে বেরিয়ে যেতে বলছেন, এবং তার সেই বাড়িও সে ছেড়ে দেওয়ার কথা। এদিকে তার উপরে খারারগা হলো প্রিন্স অ্যান্ড্রুকে ইউএস কংগ্রেসের 21 জন প্রতিনিধি তার কাছে পাঠিয়েছে যে আপনি এসে একটু সাক্ষ্য দেন, তা না হলে আমরা কিন্তু অ্যাপস্টেইনের মামলাটা সম্পর্কে আমরা নিতে পারতেছি না। যে এটা এত গুরুত্বপূর্ণ মামলা, এত জটিল, এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এত মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে আমরা ব্যবস্থা নিতে পারছি না। আরো সত্য তথ্য জানার জন্য আপনার, যদিও আমেরিকান আইনে তাকে বাধ্য করা যায় না যে ব্রিটেন থেকে এনে তাকে সাক্ষ্য দিতেই হবে, কিন্তু তাকে জানা হয়েছে যে আপনি শতপ্রণোদিত, আপনি ভালো মানুষ, আপনি শতপ্রণোদিত সাক্ষ্যটা দেন, যাতে আমরা এই কেলেঙ্কারিটার গভীরতা বুঝতে পারি, এবং যারা এই
এই নির্যাতিত হয়েছে তাদেরকে আমরা যথাযথ মর্যাদা বা যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারি, এই জন্য তাকে রাখা হয়েছে। এইটা হলো অ্যান্ড্রুর জন্য একটা প্রিন্স উপাধি তারটা চলে যাবে, এটা ধারণাই করা হয়েছিল। সে ডিউক অফ ইয়র্ক খেতাবি ছাড়লেও তার যে প্রিন্স পদটা থাকবে না, এইটা কিন্তু ইয়ের মধ্যে ছিল। কিন্তু শেষ পর্যন্ত এটাও না হলো, তাকে রাজপ্রাসাদের এরিয়া থেকে, মানে রাজপ্রাসাদের যে অংশে থাকতেন সেটা থেকেও তাকে বেড়ে যেতে বলা হয়েছে। এখন সে সাধারণ নাগরিক হিসাবে তার নামের আগে আর প্রিন্স ব্যবহৃত হবে না ব্রিটেনে কোথাও। আর প্রবলেমটা তো পড়লো আমেরিকাতে ওনার হাজিরা দেওয়ার ব্যাপারে এসে দাঁড়াইছে। একেবারে আমরা শেষ পর্যায়ে মিস ইউনিভার্স সম্পর্কে একটু স্মরণ করলাম আপনাকে, মিস ইউনিভার্স সম্পর্কে একটু যদি বলেন। আচ্ছা, মিস ইউনিভার্স, এটা সবার শেষে ভিনিসিয়াসকে, এটা খুব খারাপ খবর। এটা খারাপ খবরটা হলো মিস ইউনিভার্সে মাঝে মধ্যে এরকম ইয়ে হয়, কিন্তু মিস ইউনিভার্সে সাধারণত কন্টেস্টেন্টরা কখনো মঞ্চ থেকে বয়কট করে চলে যায় না। থাইল্যান্ডে যে মিস ইউনিভার্স প্রতিযোগিতা হয়েছে, ওখানে মেক্সিকান যিনি প্রার্থী, মেক্সিকান সুন্দরী যিনি মিস ইউনিভার্সের প্রতিনিধি, তিনি বোধহয় কোনো একটা প্রশ্নের উত্তরে তাকে একজন ওইখানকার উপস্থাপক বা বিচারক তাকে ডাম বলছে, মানে গাধা বলছে। গাধা বলার সঙ্গে সঙ্গে সে খুব আপসেট হয়ে যায়। আপসেট হয়ে সে কয়েক সেকেন্ডের মধ্যে সে উঠে যায়, উঠে সে মঞ্চ থেকে চলে যায়। তখন যেটা হলো বড় ঘটনা, সেটা হলো পুরো মিস ইউনিভার্স টিম, পুরো, মানে আর অন্যান্য প্রতিযোগিতা আছে তারাও কিন্তু মঞ্চ থেকে চলে গেছে। সো এক ধরনের তার সহমর্মিতা তারা দেখিয়েছে, তারা তার সাথে ইয়ে দিচ্ছে যে এই ধরনের আচরণ করে। এখন এটা ঘটেছে হলো 5 তারিখে, এখন পর্যন্ত এটা সুরাহা কি হয়েছে এটা আমি জানি না। আপনি জানতে চেয়েছেন এই জন্য বললাম আর কি। এটা একটা আসলে খুবই অন্যায় এবং অন্যায্য নারীদের প্রতি যে এইভাবে, এটা খুব বাজে আচরণ। প্রতিযোগিতায় আমার কাছে প্রশ্নবিদ্ধ, কোন রকম সুন্দরী প্রতিযোগিতা আমার পছন্দ ইয়ে না, যে একজন আইডেন্টিফাই করো সুন্দরী হিসেবে, এটা মানে পার্সোনালি ইয়ে না, কিন্তু তারপরে মর্যাদা এরকম একটা আন্তর্জাতিক মঞ্চে কাউকে দাম বলা হবে, এটা খুব, মানে মেক্সিকান চুরিকে এই কথাটা বলা হয়েছিল, খুবই খারাপ হয়েছিল। একেবারে আমরা শেষ পর্যায়ে আসছি। একজন একটা প্রশ্ন করেছেন আপনাকে, জানি না এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে কিনা এই মুহূর্তে, যদি থাকে পাবো আর কি, এটা আমাদের সাবজেক্টের বাইরে একটা সাবজেক্ট। বিপুল ভাই এবং সাইফুল ভাই, ক্রিপ্টোকারেন্সির দরপতন নিয়ে কি একটু আলোচনা করা যায়? না, এটা আমি কিছু জানি না, কিন্তু আমার হাফ ডান কোনো করা যাবে না। সুযোগ থাকলে কালকে আমরা দুনিয়া জুড়ে ছোট করে বলবো বিষয়। এই জন্য ক্রিপ্টোকারেন্সির আপনার এক্সপার্ট নিয়ে আসেন। আমার জানা মতো কোনো এক্সপার্ট নাই আমার কাছে। আমি এটা সম্পর্কে খুব সাধারণ জানি, এবং যে সাধারণ জানার কারণে আমার কাছে অনেক সময় মনে হচ্ছে যে একটা ক্রিপ্টোকারেন্সি একটা কিনি না, বিটকয়েন একটা কিনি, কিন্তু কখনোই আমি এটার এখন পর্যন্ত আমি এটার আগামাথা বুঝি না। সো এটা নিয়ে কমেন্ট না করাটাই বেটার। আরিফ জেড হক লিখছেন, স্যার ভারত যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে। পরিস্থিতি যা দেখছি বাংলাদেশের জন্য মহা দুর্যোগ আসছে। আপনি তো বলে দিচ্ছেন, আমি আর কি বলবো। আর সাইফুল ভাই কি বলবেন? আগামী 10 থেকে 20 তারিখ ভারত যৌথ মহড়া দিবে। হ্যাঁ, আচ্ছা, নাজমা আক্তার একটা প্রশ্ন করেছিলেন আপনাকে, স্যার বাংলাদেশ কি খণ্ডিত হবে না অখণ্ড থাকবে? কেন, বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশের তো কোনো সমস্যা ভাই, এটা এই ধরনের কথা মাথায় আনার আমি তো কোনো কারণ দেখি না। কেন বাংলাদেশ? একেবারেই না। কি কারণে? আমরা এক জাতি, আমাদের মধ্যে আমরা এক ভাষায় কথা বলি, অলমোস্ট 95% এক ভাষায় কথা বলি। যারা এক ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলাদেশি বলে আমাদেরকে চিহ্নিত করা হলে আসলে তো আমরা বাঙালি। আমরা বাঙালিরা কেন ভাগ হবো? আর কত ভাগ হবো? একবার তো ভাগ হওয়া হয়েছে, ভারত বিভাগের সময় একটা ভাগ হয়েছে। ভাগ হয়ে আমরা যাবো কোথায়? ভাগ হইলে তার থাকবে। আর আমরা কার সাথে কার ভাগ করবো ভাই? আমি বুঝি না। বাংলাদেশ সবাই বাঙালি, কার সাথে কার? দিনাজপুরের রাজশাহীর ভাগ হবে, রংপুরের অমুকের ভাগ, কার সাথে কার ভাগ হবে? একটা নোয়াখালীরা দাবি ইদানিং কুমিল্লার ইয়ে হয়ে যাওয়ার প্রদেশনা বিভাগ নোয়াখালীরা দাবি জানিয়েছে। সেখানে দেখলাম যে কিছু কিছু লোক নোয়াখালীকে স্বাধীনতা ঘোষণা করতে চাইছে। এই ধরনের একটা দুষ্টামি আর কি। এটা ভাগ হওয়ার কিছু নেই, জানেন? এটা দুষ্টামি করে নোয়াখালীকে রাষ্ট্র হিসাবে, নোয়াখালী রাষ্ট্র, এই যে ইউনুস শাসন আমল থেকে বের হওয়ার জন্য নোয়াখালীকে ইয়ে করে, ওই যে বন্ড চাপানো হচ্ছে নোয়াখালীর উপরে।
যে নোয়াখালী এই যে আমি নোয়াখালী, ফেনী আর লক্ষ্মীপুরের নোয়াখালী উন্নয়ন করতে হলে নোয়াখালী আমরা বন্ড কিনতে হবে। যত নোয়াখালী যে বন্ডে কিনে তাহলে নোয়াখালী স্বাধীন হবে। এইটা হলো যুক্তি যে আমরা স্বাধীন, আমাদেরটা আমরা করবো, তোমার টাকা দিব কিন্তু। রাইট, একদম। বন্ড নিয়ে এটা দিয়ে এটা আমি খুবই ইয়ে হইলাম, আশ্চর্য বিষয়। বন্ড নিতে হবে কেন, বন্ড কিনতে হবে কেন, বন্ড বিক্রি করে তারপরে নোয়াখালী ডেভেলপমেন্ট করবে। নোয়াখালী কি বাংলাদেশের বাইরের কোনো অংশ, যে বিচ্ছিন্ন একটা দ্বীপ প্রদেশ, এটা বাংলাদেশ থেকে সাহায্য নিয়ে চলে? ওয়ান অফ দি টপ 3। ঢাকা যদি 1 নম্বর মনে করেন, সিলেটের পরেই নোয়াখালী সরি ঢাকার পরে নোয়াখালী, চিটাগং, নোয়াখালী, সিলেট, এই 3টা হলো আমাদের ফরেন কারেন্সি আর্নার, ওয়েজ আর্নার। মানে ওই যে যেটা ওই কি জানে এনআরবি কি যেন বলে না, যে বিদেশি টাকা না আসলে আমরা চলতে পারি, এটা হলো লিড করে। এখন সেই 3 দেশের একটার উপরে আপনি বন্ড চালাই দেবেন, তো তারা তো এরকম দাবি জানাবে যে ভাই আমরা স্বাধীন হয়ে যাই। এটা একজন রসিক নেতা এটা দাবি করছে যে আমরা স্বাধীন হয়ে যাই, এর দরকারটা কি? অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই, এবং যারা দেখবেন সবার প্রতি অনুরোধ, বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল একজন আবার গালি দেয়, ভাই ফুডি নিনজা আপনাকে তো এর আগে বলছিলাম যে আপনি একটু ভদ্রলোক হন, আপনি কাকে গালি দেন, আর কে কাকে তাড়িয়ে দিচ্ছে? এগুলো এইসব ঐতিহাসিক বিতর্ক অনেক কিছু আছে। কে আমরা তো তাড়াই না ভাই। আপনি এই যে তোরা বলে একটা গালি দিলেন, তো আপনি ভাই অনুষ্ঠানে না খুব ভালো হয়। ঝগড়া করার দরকারটা কি? প্লিজ ঝগড়া ছাড়া তো দুনিয়া চলে নাকি? একটু হাসি বুক করেন, একটু দিল খোলা করেন রে ভাই। কে কাকে তাড়ায় দিল? আর এই যে অভিষেক সরকার, আপনি আবার উস্কাচ্ছেন ভারত রংপুর চট্টগ্রাম কি দখল করবে? আরে ভাই কেন ভারত আমাদের দখল করবে? কি কারণ? ভারতটা আমরা কি করছি যে ভারত আমাদেরকে দখল করবে? এই যে কথাগুলি বলে একটা বিদ্বেষ ছড়ানোর ভাই, আমরা কিছু মনে করেন না, আমরাই কিন্তু ভারতীয়রা কয়জন আসে বাংলাদেশে, আমরা কত যাই ভারতে, জাস্ট একটু বিবেচনা করেন, আমরা কত যাই প্লিজ। আমি কারোর অসম্মান করতেছি না, চিকিৎসার জন্য আমরা কত মানুষ যাই, আপনি কেন তারা শত্রু বানাতে চান? আমি তো বুঝতে পারলাম না। নিজেরা ভারত কেন আমাদের দখল